আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। ফেয়ার ভ্যালু মেজারমেন্টের এটা তৃতীয় ক্লাস। আর আজকে যে অঙ্কটা করাবো এটা এসেছিলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 4th ইয়ার 2016-তে। আর এই চ্যাপ্টারের একটা নিয়মে সবগুলো করা যায়, কিন্তু এখানে কিছু পার্থক্য আছে হচ্ছে প্রশ্নের ধরন। যেমন কে এর মান আমরা কি শিখছি, কে সমান হলো রিকোয়ার রেট অফ রিটার্ন, আর এই কিউ ইউ রিকোয়ার রেট অফ রিটার্ন, রিকোয়ার রেট অফ রিটার্ন কে রিকোয়ার রেট অফ রিটার্ন না লিখে যদি বলে কস্ট অফ ক্যাপিটাল, এরকম সমার্থক কিছু বাক্য এখানে লিখে দিল একটার পরিবর্তে আরেকটা। অনেকে যারা একটু দুর্বল তারা বুঝতে পারবে না যে কে এর মান কোনটা, কে এর মান কোনটা খুঁজে পাবে না। সে কারণে আমি কে এর কি কি নাম, মানে সমার্থক কি কি আরো শব্দ আসতে পারে সেগুলো লিখে দিয়েছি প্রথম ক্লাসে। তো আজকের ক্লাসটা যারা দেখছেন তারা বেসিক ক্লাসগুলো না করে আজকের ক্লাসটা করবেন না, কারণ আজকের ক্লাসটা বুঝতে আপনাদের অনেক সমস্যা হবে এবং কঠিন মনে হবে। এই চ্যাপ্টার অঙ্কগুলো অনেক ইজি, তাই সিরিয়াল মেনটেন করে প্রথম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় আজকের ক্লাসটা এভাবে করবেন। তাহলে এরকম সামান্য কিছু চেঞ্জ হতে পারে। তাছাড়া এই চ্যাপ্টারের অঙ্ক একটা ক্যাটাগরিতে একটা নিয়মেই আসে। তো প্রশ্ন বলছে বিডি ফুড কোম্পানি হ্যাজ বিন এক্সপেক্টেড টু গ্রো at 16% per year for next 4 years. বিডি ফুড কোম্পানি পরবর্তী 4 বছরের জন্য টু গ্রো অ্যাট 60% পার ইয়ার ফর নেক্সট 4 ইয়ার, পরবর্তী 4 বছরের জন্য 16%, দেন তারপর অ্যাট 8% ফর নেক্সট 3 ইয়ার, তারপর 3 বছরের জন্য 8%, পরবর্তী 3 বছরের জন্য 8%, অ্যান্ড অ্যাট দ্য রেট 5% কনস্ট্যান্ট দেয়ার আফটার, তারপরে কনস্ট্যান্ট মানে একদম শেষ পর্যন্ত অপরিবর্তনীয়, যতদিন শেয়ার বিজনেস থাকবে, শেয়ার যতদিন থাকবে ততদিন পর্যন্ত, একদম শেষ পর্যন্ত, এটা হলো কনস্ট্যান্ট। 5% পর্যন্ত গ্রোথ রেট দিবে। তাহলে আমরা প্রথম একটা আগের ক্লাসগুলোতে টেকনিক শিখেছি যে কোনো অঙ্ক করার আগে আমরা দেখব এটা ওয়ান স্টেজ নাকি জিরো গ্রোথ রেট নাকি মাল্টি স্টেজ গ্রোথ রেট। তো এখানে এই জন্য আমাদের প্রত্যেকটা অঙ্কে প্রয়োজন হলো মান 3টা। হিয়ার আমরা লিখে নিব প্রথমে কে এর মান। কে হলো কস্ট অফ ক্যাপিটাল বা রিকোয়ার রেট অফ রিটার্ন, মানে প্রত্যাশিত আয়ের হার, বা কস্ট অফ ক্যাপিটাল মানে মূলধনের ব্যয়। আমরা যে মূলধনটা এখানে শেয়ারে বিনিয়োগ করব, এখানে বিনিয়োগ করে যে রকম আয় পাবো বা প্রত্যাশা করেছি সেটা হলো কে এর মান। আমরা দেখা গেল যে বাজারে সচরাচর বিক্রি হচ্ছে 80 টাকা, আমরা তো আর এটা 120 টাকায় বিক্রি করতে পারবো না। তাহলে আমাদের আশা থাকবে যে 80 টাকায় হোক বা 79 টাকা, 1 টাকা কম হোক, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে প্রত্যাশিত মান, প্রত্যাশিত মূল্য। কে এর মান এটা রেটে আসে, তাহলে প্রত্যাশিত রেট কে এর মান শেয়ার থেকে আমরা কি রকম আশা করছি। এরপর হলো আরেকটা হলো জি, জি এর মান। এরপর হলো ডি, ডিভিডেন্ড, লভ্যাংশ, শেয়ার থেকে আমরা প্রত্যেক বছর কি পরিমাণ লাভ পাবো সেটা হলো ডি এর মান, লভ্যাংশ। এই 3টা মান থাকলেই অঙ্ক করা যাবে। 3টা মান শুধু খুঁজে বের করতে হবে। হলো পি জিরো সমান হোয়াট, এখানে অন্য কিছু আর বের করতে পারবে না, সবসময় বলবে পি জিরো, মানে শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করো, বর্তমান বাজার মূল্য। তাহলে আমাদের প্রথমে অঙ্ক দেখতে হবে যেখানে গ্রোথ রেট কয়টা দিয়ে আছে। তাহলে এখানে প্রথমে আমরা দেখলাম গ্রোথ রেট প্রথমে একটা দিয়ে আছে 16% পার ইয়ার, প্রত্যেক বছর 16% ফর নেক্সট 4 ইয়ার। তাহলে জি এর মান একটা আছে হলো 16%, এটা হচ্ছে ফার্স্ট মানে প্রথম 4 বছর, ফার্স্ট 4 ইয়ার, 4 ইয়ার্স। এরপর হচ্ছে আরেকটা জি এর মান দিয়ে আছে, জি এর মান এখানে তারপরে দিয়ে আছে দেন, তারপর অ্যাট দ্য রেট 8%, 8% ফর নেক্সট 3 ইয়ার্স, 8% হবে তারপর 8% 3 ইয়ার্স,
সেকেন্ড তৃতীয়, দেন 3 ইয়ার্স লিখে দিই, দেন 3 ইয়ার্স, তারপর 3 বছর। তাহলে বৃদ্ধি হলো প্রথম 16%, তারপর আবার 8%, 7 বছর গেল। এরপরে জি এর মান আরেকটা দেয়া আছে, যেটা অ্যান্ড @5% কনস্ট্যান্ট দেয়ার আফটার, 5% এটা চলতেই থাকবে, 5% কনস্ট্যান্ট গ্রোথ রেট, এটা কনস্ট্যান্ট, কনস্টিয়েন্ট, কনস্ট্যান্ট অপরিবর্তনীয়, একদম সারা জীবনের জন্য চলতে থাকবে। তাহলে তিনটা যেহেতু গ্রোথ রেট দেওয়া আছে, তাহলে মাল্টি স্টেজ গ্রোথ রেট, মাল্টি স্টেজে এটা করতে হবে। আমরা প্রথমে সূত্র লিখেও করতে পারি, বা ওয়ার্কিং গুলো আগে করে তারপরে করতে পারি। তো আমরা যদি সূত্র প্রথমে লিখি তাহলে ওয়ার্কিং করতে সুবিধা হয়, কারণ সূত্রে যা যা নির্ণয় করতে বের করতে বলবে সেগুলো আমরা ওয়ার্কিং এ বের করব। তো আগে সূত্র লিখে নিব। সূত্র হচ্ছে গিভেন দ্যাট P0 সমান, যেটা কনস্ট্যান্ট একবারে শেষ বছরের গ্রোথ, সেটা আমরা নিব না। আমরা বেশি বৃদ্ধি পাই কখন? 5 বছর তো এটা সবসময় থাকবেই। তাহলে যেটা বেশি বেশি গ্রোথ রেট, যেটার একটা লিমিটেশন দেয়া আছে, 4 বছর এখানে, এখানে 3 বছর, 7 বছর। তাহলে এই 7 বছরের ইয়েগুলো 7টা এভাবে লিখবো। D1, D1 1 প্লাস কে টু দি পাওয়ার 1, 1 বছর একটা, এরকম করে 7টা। D2 1 প্লাস কে 2 প্লাস D3 1 প্লাস কে 3 প্লাস D4 1 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস D5 1 প্লাস কে টু দি পাওয়ার 5 প্লাস D6 1 প্লাস কে টু দি পাওয়ার হলো 6, এরপর হলো D7 শেষেরটা প্লাস D7 প্লাস P7 1 প্লাস কে টু দি পাওয়ার 7। এটা হলো একদম শেষ, এই 7 বছরেরটা। তাহলে এই 5% এটার কাজ কি? গত ক্লাসে এর বিস্তারিত বোঝানো হয়েছে। ওই একটা ক্লাস করলে এই শেয়ার বিষয়ে সবকিছু ধারণা ক্লিয়ার হবে। সেটা হলো 2 নম্বর ক্লাস এবং 1 নম্বর ক্লাস। 1-2 ক্লাসটা করলেই শেয়ার বিষয়ে যেসব কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে বের করতে হবে আমাদের D1, D2, D3 এগুলা নাই। এরপর প্রশ্নে দেয়া আছে হচ্ছে ডি, ডিভিডেন্ড, the required rate of return on the equity stock is 12%. কে এর মান হলো 12%. The company paid a dividend. কোম্পানি পেইড করে ডিভিডেন্ড, লভ্যাংশ, অফ টাকা 2 পার শেয়ার, শেয়ার প্রতি লভ্যাংশ প্রদান করে হচ্ছে 2 টাকা। তাহলে ডি হলো টাকা 2। ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ারস টুডে। বর্তমানে শেয়ারের মার্কেট প্রাইস নির্ণয় করতে বলছে, পিও। সবগুলোই একই, সবগুলো অঙ্কে পিও শেয়ারের বর্তমান মূল্য বা মার্কেট প্রাইস নির্ণয় করতে বলে। তো আমরা, এটা হচ্ছে পিও এর সূত্র, গত ক্লাসে শিখেছি ডিটেলস, আজকে সংক্ষেপে শেখাবো। D1, D2, D3 এগুলো বের করতে হবে, আর P7, D7 পর্যন্ত বের করার পর P7 বের করতে হবে, যেটা এখানে তথ্য দেয়া নাই। তো আমাদের ওয়ার্কিং করে এই মানগুলো বের করতে হবে। তো D0 দেয়া আছে হচ্ছে D0, এটা
এখান থেকে করতে হবে। ডি0 দিয়ে আছে 2 টাকা, আমাদের ডি1 বের করতে হবে। ডি1 ডি1 বের করার জন্য ডি0 এই 2 টাকার পার্সেন্ট করতে হবে 1 প্লাস জি, গ্রোথ হবে 2 টাকার উপরে। 2 টাকা তো প্রত্যেক বছর পাবোই, 2 টাকার উপরে আবার গ্রোথ হবে। যেরকম আমরা বেতন পাই, বেতন স্কেল 10,000 টাকা স্কেল থাকে বার্ষিক, এর উপরে আমরা প্রত্যেক বছরে গ্রোথ হয়, বৃদ্ধি হয়। 10,000 টাকা প্রত্যেক বছর দেখা গেল যে 5% করে বেতন বাড়বে, তাহলে প্রত্যেক বছরে 5%, তারপরে বছর যা আসবে তার উপরও 5%, এইভাবে বাড়তেই থাকবে বেতন। এটাও এরকম লভ্যাংশ ঠিক একইভাবে বাড়বে। তাহলে প্রথম 2 টাকা লভ্যাংশ প্রত্যেক বছরের জন্য, অ্যানুয়াল ডিভিডেন্ড। এরপরে ডি1 1 বছর পরে লভ্যাংশ বাড়বে, ডি0 এর 1 প্লাস গ্রোথ হলো 4 বছর বাড়বে হলো 16% করে, 4 বছর 16% করে দিব 0.16। এখানে আগে জি লিখে নেই, সূত্র এটা হলো সূত্র। তারপরে ডি2 পরে মানগুলো বসাচ্ছি। ডি2 বের করার সূত্র হলো, এটা ডি1 বের করে যে মানটা বের হবে ডি1 এর ওপর আবার 1 প্লাস জি, গ্রোথ রেট বের করে ডি2 বের করতে হবে। আবার ডি3 বের করতে ডি2 এর মান এখানে ডি2 এর মানের সাথে গ্রোথ গুণ করতে হবে। গ্রোথ হলো জি, গুণ করলে ডি3, 3 নম্বর বছরে ডিভিডেন্ড আসবে, লভ্যাংশ 3 নম্বর বছরে। 3 নম্বর বছরে যে লভ্যাংশ আসবে সেটা 4 নম্বর বছরে বের করার জন্য 3 নম্বর বছরের লভ্যাংশ ডি3 এর সাথে 1 প্লাস জি গ্রোথ গুণ হবে, তাহলে ডি4 বের হবে। এরপর হলো ডি5 বের করার জন্য ডি4 1 প্লাস জি। এরপরে হলো ডি6 বের করার জন্য ডি5 1 প্লাস জি। এরপর হলো ডি7 বের করার জন্য ডি6 1 প্লাস জি। এভাবে প্রত্যেকটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র হিসাবে যদি এখন মানগুলো বসাই, ডি0 হচ্ছে 2 টাকা, 2 টাকার 1 প্লাস জি গ্রোথ হলো 4 বছরে 16%, 0.16। তারপর হচ্ছে এটা ক্যালকুলেশন করলে 2 এর সাথে গুণন 1.16, গুণন করলে 2 টাকা 12 পয়সা আসে, 2 টাকা 12 পয়সা। তাহলে দ্বিতীয় বছরে 2 টাকা বা 2 টাকার উপরে 16% বৃদ্ধি পেল, গ্রোথ হলো 16% পাওয়ার ক্ষেত্রে 12 পয়সা বাড়লো, 2 টাকা থেকে 2 টাকা 12 পয়সা হলো। 2 টাকা 12 পয়সার উপর আবার গ্রোথ হবে 2 টাকা 12 পয়সা। 2 টাকা কি, এটা ডি1 এর মান, তাহলে ডি1 এর মান আবার দ্বিতীয় বছরে। ডি2 এর বের করার জন্য ডি1 এর মান 2.12 1 প্লাস 16, গ্রোথ রেট সবগুলো একই থাকবে। তাহলে এটা আবার ক্যালকুলেশন করলে দ্বিতীয় বছরে আসে 2 টাকা 24 পয়সা, 2 টাকা 24, 2 4 7। এই টাকার উপর আবার পরের বছরে গ্রোথ হবে 2.247, গ্রোথ 1 প্লাস 0.16। তাহলে সরি 16, এটা হচ্ছে 2.16 ক্যালকুলেশন করলে এটা বের হয়েছে 16 গুণ করলে 2.32, এখানে 2.32 আছে, এটা ক্যালকুলেশন করলে আসে 2.69 পয়সা। এখানে আবার 2.69 পয়সা, 2.69 পয়সার উপর এই গ্রোথ রেট 1.16 করলে আসে 3 টাকা 12 পয়সা, 3.12। চতুর্থ বছর 3.12 এর উপর 1 প্লাস 0.16 করলে
চতুর্থ বছরে আসে ডিভিডেন্ড 3 টাকা 62 পয়সা। 32, 69, 12, 62, 3 টাকা 62। এটা হলো 4 নম্বর বছর। 16% গ্রোথ রেট 4 বছর আসবে। 4 বছর আমরা বের করলাম, 5 বছরে, পরবর্তীতে 3 বছর। তাহলে পঞ্চম বছর থেকে আরো 3 বছর হবে হলো 8% গ্রোথ রেট। তাহলে 3 টাকা 62 পয়সা, এটা 4 নম্বর বছরে লভ্যাংশ পেলাম। এই লভ্যাংশ পঞ্চম বছরে এই টাকার উপর আবার 1 প্লাস গ্রোথ রেট হলো 0.8% করলে প্রত্যেকটা পার্সেন্ট 0.8% মানে হচ্ছে 100-তে 12%, মানে 100-তে 12। এখন 12কে 100 দিয়ে ভাগ করলে 0.12 আসে। 16কেও পার্সেন্ট করলে 100-তে 16% মানে 100, 100-তে 16 মানে 16 100 দিয়ে ভাগ করলে 0.16। আবার 8%কে 100-তে 8, 8কে 100 দিয়ে ভাগ করলে 0.08 আসে। 5 একই রকম, 100-তে 5, 105 দিয়ে ভাগ 5কে 100 দিয়ে ভাগ করলে 0.05। ঠিক একই রকম এই রেটগুলো আসবে, 0.08 গ্রোথ রেট, 0.08। এখন পঞ্চম বছরে ডিভিডেন্ড লভ্যাংশ আসবে 3 টাকা 91 পয়সা, 3 টাকা 91 পয়সা। ষষ্ঠ বছরে যদি লভ্যাংশ বের করতে চাই এই টাকার উপর আবার 8%, তাহলে 3 টাকা 91 পয়সা, এর উপর 1 প্লাস 0.08। তাহলে ষষ্ঠ বছরে আসবে লভ্যাংশ, লাভ আসবে হচ্ছে 4 টাকা 22 পয়সা, 4 টাকা 22 পয়সা, 4.22। এটা হলো ষষ্ঠ। সপ্তম বছরে, সপ্তমে আসবে হচ্ছে এই টাকার উপরে আবার 8%, 4 টাকা 22 পয়সা, 1 প্লাস 0.08। সপ্তম বছরে তাহলে আসবে হচ্ছে 4 টাকা 56 পয়সা, 4 টাকা 56। সপ্তম বছর পর্যন্ত হলো। এখন সপ্তম D7 বের হলো, P7 বের করতে হবে। আর তো সব বের করাই হলো, এখন P7 বের করতে হবে। P7 আমরা জানি, P7 বের করার নিয়ম হচ্ছে D8 বের করতে হবে। এখানে যা থাকবে তার চেয়ে এক ধাপ আগে যাবে। এটা D7, D8 বের করতে হবে। তাহলে 7 বছর তো গ্রোথ থাকলোই 8%, তারপরে গ্রোথ কমে গিয়ে এই একটাই গ্রোথেই সারা জীবন এই হারেই সবসময় দিবে, তারপর আর গ্রোথ হবে না, সবসময় 5% করেই থাকবে। তাহলে গ্রোথের শেষ বছর তো এই শেষ বছর এটা, তাহলে এদিকে 7 বছর, শেষ বছর কি 8 বছর থেকে গ্রোথ শেষ, আর বৃদ্ধি হওয়া হবে না, একই রেটে থাকবে, মানে একই, এটা অপরিবর্তনীয় ধারাবাহিকতায় ওটাই চলতে থাকবে। তাহলে আমাদের P7 7 নম্বর, 7 বছর পরে আমাদের P মানে হচ্ছে শেয়ার, শেয়ারের মূল্য কত বের হবে, তাহলে শুধু শেয়ারের মূল্য, লাভগুলো বাদ দিই, সেটা বের করতে হবে। তাহলে D8 সমান K মাইনাস হলো G, D8 সমান K মাইনাস G। এখানে অনেকে বা অনেক সাজেশনে কে দিয়েছে, এটা না দিলেও চলবে, সমস্যা নেই, K মাইনাস G। এখন D8 তো D7 পর্যন্ত বের করছি, ওই একই নিয়মে আবার D8ও বের করা যাবে। D8 সমান, এটা হচ্ছে D7 এর মান, D7 1 প্লাস G সমান, D7 এ বের হয়েছে 4 টাকা 56 পয়সা, তারপর হলো গুণন 1 প্লাস, শেষে 8 নম্বর বছর থেকে শুরু হবে, গ্রোথ হলো 5%, যেটা অপরিবর্তনীয় সব সময় চলতেই থাকবে, এটা 0.05। ক্যালকুলেশন করলে 8 নম্বর বছরে
লভ্যাংশ আসে হচ্ছে 4 টাকা 4.79। এটা হচ্ছে D8 এর মান। এখন এই মানটা বের করা একটু ঝামেলাপূর্ণ মনে হতে পারে আপনাদের কাছে। তাছাড়া এই একই নিয়ম, যতগুলো অঙ্ক করালাম সব এই একই ক্যাটাগরিতে করতে হয়। D8 বের হলো 4.79। কে এর মান আছে 12.12 মাইনাস জি গ্রোথ হলো এটার বের করছে শেষ বছরের D8, তাহলে শেষ বছরের গ্রোথ হলো 5%, 0.05 5% করলে 0.05। এখন 12 ভেতর থেকে 5 বাদ দিতে হবে, বাদ দিলে থাকে হচ্ছে 7, 4.79 আর নিচের 0.07। 12 ভেতর থেকে 5 বাদ দিলে 7, এটা দিয়ে 1 গুণ করলে 7 নম্বর বছরে শেয়ারের মূল্য আসতেছে হচ্ছে 68.43। 68.43। আর কোনো কাজ নেই, এখন শুধু এখানে মানগুলো বসাতে হবে। D1 বের হয়েছে 2.32। 1 প্লাস কে এর মান 0.12, পাওয়ার হলো 1 প্লাস D2 হচ্ছে এটা 2.69। 1 প্লাস কে এর মান সবগুলোতে 0.12। এবার হচ্ছে দ্বিতীয় বছর পাওয়ার 2 প্লাস 3 নম্বর বছর D3 3.12। 1 প্লাস 0.12 পাওয়ার হলো 3 প্লাস চতুর্থ বছরে D4 3.62 3.62। 1 প্লাস 0.12 পাওয়ার হলো 4 প্লাস পঞ্চম বছরে 3.91। 1 প্লাস কে এর মান হচ্ছে 0.12 পাওয়ার হলো 5 নম্বর। এরপর হলো 6 নম্বরের বছরে ডিভিডেন্ড লভ্যাংশ 4 টাকা 22 পয়সা, আর ভাগ করতে হবে 1 প্লাস কে এর মান হচ্ছে 0.12 পাওয়ার হলো 6 প্লাস এগুলো যে বের করা হলো এগুলো লাভের বর্তমান মূল্য। আমরা শেয়ারের বর্তমান মূল্য বের করেছি, শেয়ারের বর্তমান মূল্যের ভেতরে আছে এই লাভ, এবং 7 বছর পরে শেয়ারটা যেই পরিমাণ বৃদ্ধি পেয়ে বড় হবে, শেয়ারের দাম হবে তখন 68 টাকা। এই 68 টাকা এবং লাভের সব টাকা এগুলার বর্তমান মূল্য 68 টাকা P7, 68 টাকা এখানে দিয়ে বর্তমান মূল্য ফিরে নিয়ে আসা হবে। তাহলে D7 হচ্ছে 4 টাকা 56, 4.56 প্লাস শেষের বছরে এখন শেয়ারের টাকাটাও যোগ হবে 68.43 43। 1 প্লাস কে এর মান 0.12 পাওয়ার হলো 7। সবগুলো ঠিক আগের মতো ক্যালকুলেশন, উপরে গুলো ওই রকমই থাকবে, আগের নিচের ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট যদি করি এইভাবে করতে হবে, 2.32 রেখে দিলাম, ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস 0.12 যোগ করলে 1.12 করে হয়, সবগুলোতে 1.12। তার উপর আমরা একবার পাওয়ার দেব 1 ক্যালকুলেটরে, তারপর আবার ক্যালকুলেটরে পাওয়ার দেব 2 দিয়ে যেগুলা যে মান বের হয় সেই মানগুলো এখানে লিখব, লিখে যে মান বের হবে এটাতে বের হবে হচ্ছে পাওয়ার 1 দিলে 1.12 আসে।
2.32কে 0.121 দিয়ে 1.12 দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটার সাথে যোগ করতে হবে। এগুলো ওইভাবে সবগুলো ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আসে হচ্ছে বন্ডের বর্তমান মূল্য 46.11। এটা হলো আনসার। তাহলে এটা এখন বোঝায় যে 46.11 টাকা যে বন্ডের বর্তমান মূল্য বের হলো, তাহলে এই বন্ডটা আমাদের 46.11 টাকায় কেনা যাবে। আর 46.11 এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে আমরা কিনবো। PRESENT প্রেজেন্ট ভ্যালু, বন্ডের প্রেজেন্ট ভ্যালু। এটা বন্ডের ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু, প্রান্তিক মূল্য, ফিউচার ফিউচার ভ্যালু। এটা হচ্ছে ফিউচার ভ্যালু, এটা হলো প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই টাকা আমরা অনেক সময় টাকা ব্যাংকে রাখি, 46 টাকা ব্যাংকে রাখলাম শেয়ারের পরিবর্তে, এটা সুদ দিচ্ছে 16% বা 12%। তাহলে এই পার্সেন্ট সুদ দেওয়ার পরে এই টাকাটা বড় হয়ে হচ্ছে ভবিষ্যতে, মানে 7 বছরে 68 টাকা হচ্ছে 46 টাকা। তাহলে এটা কি প্রেজেন্ট বলে বর্তমানে রাখছি, ভবিষ্যৎ হচ্ছে 68 টাকা 43 পয়সা। আর পাশাপাশি আরো এখানে শেয়ারের ক্ষেত্রে এটা বাড়লো, আর এখানে শেয়ার থেকে আবার লভ্যাংশ পাওয়া যায় বাড়তি। তাহলে এই লভ্যাংশগুলো এই প্রেজেন্ট ভ্যালুর সাথে এর ভেতরে আসবে। এই 46 টাকা থেকে তারপর লভ্যাংশ পাওয়া যাচ্ছে। তাহলে শুধু শেয়ারের দাম, আবার লভ্যাংশ পাওয়া যাচ্ছে এই কয় টাকা। এখানে 2, 2, 4 ইয়েগুলো দশমিকগুলো বাদ দিলাম এমনি আইডিয়া করে। 2, 2, 4, 3, 7, 7, 3, 10, 13, 13 আর 4, 4, 8, 13, 8, 21 আর এগুলা 2 ধরলাম 23। তাহলে ফিউচার ভ্যালু আর সাথে হচ্ছে লভ্যাংশ 23 টাকা। এই সবগুলো যোগ করে যে টাকাটা হলো, এই টাকার এই ক্যালকুলেশনের মাধ্যমে বর্তমান মূল্যে নিয়ে আসা হলো। বর্তমান মূল্য তখন হচ্ছে 46 টাকা। 46 টাকা এখন শেয়ার কিনলে এখান থেকে, তাহলে আবার যদি ফিরে যায়, ডিভিডেন্ড 7 বছরের ডিভিডেন্ড, লভ্যাংশ, লাভ পাবো 23 টাকা। শেয়ারটাও এভাবে গ্রোথ হয়ে 68 টাকা, 68.43 হবে।